ভিক্টর হুগোর লে মিজারেবলস কাহিনীর ছায়া অবলম্বনে আমাদের আজকের নাটক নিয়তি। রচনা আজমল হোসেন খাদেম ও প্রযোজনা কাজী রফিক। নিয়তি। কি চাই তোমার? জি, আজ রাতের মতো আপনার হোটেলে থাকবার একটু খাবার ব্যবস্থা হবে? ট্যাঙ্কে কিছু আছে তো, না একেবারে পল্টন ময়দান? না, হ্যাঁ, এই যে আছে বই কি, নইলে কি এমনি এমনি এসছি। এই যে এই তো। আচ্ছা আচ্ছা, ভালো কথা। ওই ওখানটার টুলটায় গিয়ে বসো, রান্না এখনো শেষ হয়নি, একটু দেরি হবে। দেরি হবে? কত দেরি হবে? খুব বেশি দেরি হবে? না না না, বেশি দেরি নয়। হ্যাঁ, বেশি দেরি নয়। এই একটু কাগজ আর পেন্সিল দে তো। এই নে, এই নিয়ে পাশের ফাঁড়িতে যা। কি হে, বসে বসে ঘুমোচ্ছ নাকি? ওঠো, কথা আছে। উঠবো? ও, খাবার তৈরি হয়ে গেছে, এই এক্ষুনি আসছি। শোনো, খাবার তুমি পাবে না। জি? খাবার তুমি পাবে না। খাবার পাবো না? কেন, কি হয়েছে? আমি কি পয়সা দেবো না নাকি? না, সেজন্য নয়, পয়সা দিলেও আমি তোমাকে খাবার দিচ্ছি না। কেন, আমি কি অন্যায় করেছি? এই তো, এত খাবার তুমি কি করবে? এতগুলো খাবার কার জন্যে? তুমি ছাড়া আরো লোক রয়েছে, আর খাবার থাকলেও তোমাকে আমি খাবার দিতে পারবো না, সোজা কথা বলে দিলাম। দেখুন, আমি বড় পরিশ্রান্ত। আমি আজ 12 মাইল পথ হেঁটেছি, সারাদিন কিছু খাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবার না দিন, আপনার হোটেলের বারান্দায় আজকে রাতের মতো থাকবার জন্য একটু জায়গা আমাকে দিন। দেখছেন না, বাইরে দারুণ শীত। এখানে আমি কাউকে চিনিও না। এই হিমের রাতে আমি কোথায় যাব? দেখো বাপু, কথা বাড়িয়ে লাভ নাই। আমি লোকটি নিহায়ত ভালো মানুষ, ওসব ঝামেলা টামেলা আমার পছন্দ হয় না বাপু। ঝামেলা? প্রথমেই আমার সন্দেহ হয়েছিল, ফাঁড়িতে লিখে জানলাম আমার অনুমানই সত্যি। ওই বুকে হাত দিয়ে বলো তো দেখি, তুমি সেই দাগি আসামি ফরহাদ হোসেন নও? হ্যাঁ। ব্যাস, তাহলে তো লেটা চুকিয়ে গেল। দাগি আসামিদের আমি হোটেলে জায়গা দিই না, বুঝলে? যাও 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 যাও, বেরিয়ে যাও। কোথাও এতটুকু আশ্রয় মিলল না। ভীষণ ক্লান্ত লাগছে। কি শীত! কোথায় যাই এখন? মনে পড়েছে, তাই যাওয়া যাক। কি ব্যাপার, ঘন্টা শেকল টেনে চোখানো? জি, আমার ফরহাদ হোসেন। আমি দাগি আসামি, বড্ড অসহায় অবস্থায় পড়েছি। থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করতে পারছি না। আপনাদের জেলে আমাকে একটু জায়গা দেবেন? তুমি কি পাগল না ফাজলামো করছো? জি। বলি, জেল কি তোমার মামা বাড়ি নাকি যে ইচ্ছে করলেই থাকতে পারবে? থাকবার শখ হয়তো যাও, গিয়ে চুরি ডাকাতি করো। এত শীত না হলে হয়তো রাতটা পথের ধারে কোথাও কাটিয়ে দেওয়া যেত। আচ্ছা, শহরটার হলো কি? মানুষগুলো এমন কেন? সব মানুষ কি এমনি? আচ্ছা, দেখি তো ওই সামনের সাদা বাড়িটায় গিয়ে। ভেতরে আসুন। এই যে, আমার নাম ফরহাদ হোসেন। আমি একজন দাগি আসামি, কয়েদি। 19 বছর আমি জেল খেটেছি, কিন্তু আমিও আর সবার মতো একটা মানুষ। আমার ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, মাথা গুঁজবার ঠাইয়ের দরকার রয়েছে। 4 দিন হলো জেল থেকে আমি মুক্তি পেয়েছি, তারপর থেকে আমার স্বস্তি নেই। সমাজের কাছে আজ আমি চরম অবহেলার বস্তু। ঘা খাওয়া কুকুরের মতো এই 4 দিন আমি এখান থেকে সেখানে ছুটে বেড়াচ্ছি। 12-13 মাইল পথ হেঁটে আজ আমি এখানে এসেছি, কিন্তু হোটেলে জায়গা পাইনি, কোথাও দুমুঠো খেতে পাইনি।
সবখান থেকে আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছি। তারপর আপনার বাড়িটা দেখে বড় আশা করে আমি আপনার কাছে এসেছি। এবার বলুন, আমাকে আপনি ফিরিয়ে দেবেন? এসেছেন, ভালোই করেছেন। জি। আয়া, শোনো, টেবিলে আর একজনের জন্যও কাঁটা চামচ সাজাও। আজকে আমাদের সাথে এই নতুন বন্ধু আহার করবেন। দাঁড়াও তুমি। আর আপনি ভালো করে শুনুন, আমি 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 সত্যি খুব সাংঘাতিক লোক। কয়েদি। 19 বছর জেল কেটেছি। 4 বার জেল থেকে পালাবার চেষ্টা করেছি। এই দেখুন, এই আমার ছাড়পত্র। এবার বলুন, আপনি আমাকে খাবার দেবেন না তাড়িয়ে দেবেন? আপনি ক্লান্ত, চুল্লির পাশে ওই চেয়ারটায় গা গরম করে নিন। বাইরে দারুণ শীত, হাত পা আপনার একেবারে জমে গেছে। আয়া, আমাদের খেতে দিয়ে তুমি মেহমানের বিছানাটাও ঠিক করে দেবে। আপনি 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 বড় দয়ালু। আপনি আপনি কে? আমি শহরের এই পাশের গির্জার বিশপ। দয়া করে আমাকে আর আপনি বলে ডাকবেন না। আমি নিতান্ত পাপী তাপী মানুষ, কিন্তু আপনার কথা শুনে আমি এখন আর কোনো কষ্ট অনুভব করছি না। সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, অথচ আপনি জেল খাটায় একটা বিধর্মীকে জায়গা দিচ্ছেন। আপনি কেন আমাকে লজ্জা দিচ্ছেন মিছিমিছি? আপনি মানুষ, এই তো আপনার পরিচয়। প্রয়োজনে আপনি আমার কাছে এসেছেন। ছেলেবেলা থেকে দারুণ কষ্ট ভোগ করে চলছি। বিধবা বোনের 7টি ক্ষুধার্ত সন্তানের জন্য এক টুকরো রুটি জোগাড় করতে গিয়ে 19 বছর কয়েদ খাট। আমার চাইতে একটা কুকুরের জীবনও ঢের ভালো। বিশপ, আপনি দয়ালু। আপনি সত্যি দয়ালু। শান্ত হও। এত বিচলিত হয়ে পড়ছো কেন? শান্ত হও। বিধাতাকে স্মরণ করো, তিনিই তোমাকে শান্তি দেবেন। চলো, এবার খাওয়া যাক। হ্যাঁ, তাই চলুন। তুমি বড় ক্লান্ত, তোমাকে এবার বিশ্রাম নিতে হবে। যাও, এবার শুয়ে পড়ো। হুজুর, হুজুর, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কালকেই বুঝতে পেরেছিলাম লোকটির গতিক সুবিধের নয়। আমাদের সমস্ত রূপোর বাসনকোসন দিয়ে পালিয়েছে হুজুর। আমি জানি বুড়িমা। আহা বেচারা, এমন না করলেও চলতো। বড্ড গরিব বেচারা, বড্ড গরিব। টাকা পয়সা, তারপর এই ধরো গিয়ে এই যে সব দামি দামি জিনিসপত্র, এগুলো তো সব গরিবেরই। আমরা সন্ন্যাসী মানুষ, আমাদের এসবের কি দরকার? ভালোই হলো। কেউ বোধহয় এসেছে মনে হচ্ছে। দেখি কাকে চাই? আমি পুলিশের লোক, বিশপের সঙ্গে দেখা করব। আরে ফরহাদ, তুমি ভোরবেলায় কিছু না খেয়ে চলে গেলে। আর হ্যাঁ, বাসন কোসনের সাথে 2টো রূপোর বাতিদানও তোমাকে তো আমি দিয়েছিলাম। জি, সে দুটো তুমি বোধহয় ভুলে ফেলে রেখে গেছো। নিয়ে যেও। আগে তাহলে সত্যি সত্যি ওগুলো আপনি ওকে দিয়েছেন? হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম চুরি। ছি ছি, খুব অন্যায় হয়ে গেছে। আচ্ছা চলি। ফরহাদ, তুমি অপেক্ষা করো। এই নাও বাতিদান 2টো। এ 2টো বিক্রি করলেও তুমি কমসে কম 100 টাকা। না 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 না, আমি নেব না, আমি নিতে পারি না। আমি পাপী। আপনি আমাকে ক্ষমা করুন বিশপ। আমি কিচ্ছু মনে করিনি ফরহাদ। ঈশ্বর তোমায় ক্ষমা করুন। এখন থেকে তুমি সৃষ্টিকর্তার সুন্দর সন্তান ফরহাদ। ফরহাদ, তুমি আমার প্রিয় ভাই। তুমি ভালো হয়ে থেকো।
এই যে কেমন আছো তোমরা? ভালো ভালো। হ্যাঁ ভালো, আচ্ছা চলো চলো, আজ তোমাদের সবাইকে আমি মিষ্টি খাবো। হিপ হিপ হুররে, মাস্টার বাবা জিন্দাবাদ। মাস্টার সাহেব, পথেই দেখা হয়ে গেল, ভালোই হলো। আমি ভাবছিলাম আপনার কাছেই যাব। কেন কেন যাবে দালি? শুনলাম আপনার কারখানার শ্রমিকদের মজুরি নাকি দ্বিগুণ করে দিয়েছেন। হ্যাঁ, মানে ওদেরকে দিয়েই তো প্রচুর রোজগার, ওরা এদিকে খেতে পায় না, তাই ভাবলাম। শুনুন, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আপনার চালও নেই চুলোও নেই, কিন্তু এতে আমাদের সব ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে জানেন। দেখুন, আমি আপনাদের মতো বড় লোক হতে চাই না, বিত্তহীনদের রুজি রোজগারের সামান্য একটা সুযোগ করে দিতে চাই। হ্যাঁ, তা তো সবাই দেখতে পাচ্ছে। আপনি আসার পর শ্রমিক আর কারিগরদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। কারবার টিকিয়ে রাখবার জন্যে আপনার দেখা দেখি সবাইকে কারিগরদের মজুরি কিছু না কিছু বাড়িয়ে দিতে হচ্ছে। শুনেছ জাভেদ আলী, সরকার নাকি মাস্তানকে আমাদের টাউন কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে। কি, আগেই তো বলেছিলাম যে ওই মাস্তান একটু খ্যাতি আর প্রতিপত্তি চায়। এবার দেখলে তো। গতকালের খবরের কাগজে নাকি মাস্তানের নাম উঠেছে, টাউন কমিটির চেয়ারম্যান হিসেবে তার নাম গেজেটও হয়েছে। কি আলোচনা করছে জাভেদ আলী? জি, ষড়যন্ত্র নয় তো? দেখো, আইনকে ফাঁকি দিলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। আরে না ইন্সপেক্টর সাহেব, আমাদের এই নতুন চেয়ারম্যান সম্পর্কে আলোচনা করছিলাম। তা কি বুঝছো মাস্তান সম্পর্কে? খুবই ভালো লোক, চেয়ারম্যান হবার উপযুক্ত লোক। এই দেখুন না, আমাদের শহরের হাসপাতালটার কি অবস্থা ছিল আর এখন কি হয়েছে। সব এই মাস্তান সাহেবের টাকায়। নিজ খরচে 2টো স্কুল তৈরি করে দিলেন, পঙ্গু শ্রমিকদের সাহায্যের জন্য একটি তহবিলও গঠন করলেন। এত যে দান ধ্যান করেন, এত যে টাকা পয়সা, এ নিয়ে মাস্তান সাহেবের কোনো দম্ভ নেই। আচ্ছা, তোমরা কি লোকটার অতীত কিছু জানো? আমার কিন্তু লোকটাকে অন্যরকম মনে হয়। মনে হয় লোকটা নিজের সম্বন্ধে সব কিছুই গোপন করছে। ঠিক বলেছেন ইন্সপেক্টর সাহেব, আমরা লোকটা সম্বন্ধে কিছুই জানি না। কোনো অপরাধী না তো? আমিও ঠিক একথাই ভাবছিলাম, কিন্তু ফরহাদ মাস্তান হতে যাবে কেন? না না, এ হয়তো আমার চোখের ভুল, কিন্তু সবই এক। সেই চোখ, সেই নাক, হাতের কাটা দাগ, সবই এক। অথচ কি বলছেন ইন্সপেক্টর সাহেব? এই ফরহাদি বা কে, আর মাস্তান সাহেবের সঙ্গে তার সম্পর্কই বা কি? না, কিছু না, তোমরা যাও। মাস্তান সাহেব যেই হোক, ইন্সপেক্টর ইমরানের কাছে তা গোপন থাকবে না। জাভেদ আলী মাল বোঝাই গাড়ি নিয়ে খাদে পড়ে গেছে, একেবারে গভীর নিচে। গাড়ি না তুললে জাভেদ আলীকে বাঁচানো সম্ভব। দেখি, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন, এদিকে জাভেদ আলী যে মারা যাচ্ছে। ইস, চাকাটা কেমন ধীরে ধীরে কাদার মধ্যে নেমে যাচ্ছে। আচ্ছা 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 ভাই, এখানে ধারে কাছে কোথাও জ্যাক আছে? জ্যাক আনতে তো লোক পাঠানো হয়েছে, কিন্তু আসতে হয়তো আরো 10-15 মিনিট লাগবে। হ্যাঁ, 10-15 মিনিট, কিন্তু ততক্ষণ তো অপেক্ষা করা যাবে না। দেখছেন না চাকাটা কেমন বসে যাচ্ছে? এতক্ষণ অপেক্ষা করলে জাভেদ আলী মারা যাবে। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ নেই যিনি গাড়িটা কাঁধ দিয়ে উঁচু করে তুলে ধরতে পারে? আরে জনাব, এর জন্য তো দৈত্যের মধ্যে সত্যি। তাছাড়া কাদার মধ্যে গাড়ির নিচে একজনের বেশি উপরে থাকার জায়গাও তো নেই। সবাই মিলে গাড়িটাকে টেনে তোলা যায় না? পুরোটা বড় কষ্ট পাচ্ছে। কেউ যদি গাড়িটাকে তুলতে পারতো। পারে পারে, একজন পারে। সারা দেশে বোধহয় একজনই পারে এই কাদার মধ্যে ডুবে যাওয়া চাকাকে তুলতে পারে। কিন্তু কিন্তু সে এখন কোথায় কে জানে। আমার মনে হয় একজনের এমন দৈত্যের মতো শক্তি রয়েছে। সে ঢাকা সেন্ট্রাল জেলের একজন কয়েদি, ফরহাদ। জানি না এখন সে কোথায় আছে। ও, আপনি পুলিশ ইন্সপেক্টর ইমরান? আর কতক্ষণ? খুব লাগছে, মরে গেলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার এই কোটটা ধরো, আমি তুলবো। আপনি যাবেন? হ্যাঁ, আমি।
আপনি বেরিয়ে যান মাস্টার, মরলে আমি একাই মরবো। আপনারা সবাই ধরে সাহায্য করুন, জাভেদকে তুলে নিন। এমন দৈত্যের মতো শক্তি কেবল একজনেরই আছে। কে? ভয় পেও না, আমি তোমার সেই ইন্সপেক্টর ইমরান। তোমাকে গ্রেফতার করা হলো। আমার বিরুদ্ধে অভিযোগ? তুমি একজন দাগি কয়েদি। তোমার আসল নাম কয়েদি ফরহাদ হোসেন। তুমি এখানে প্রবঞ্চক হয়ে নাম পরিচয় গোপন করে মাস্তান সেরেছ। দেখুন ইন্সপেক্টর, আগের জীবনে ফরহাদ হোসেন অপরাধ করেছিল, কিন্তু বর্তমানে সে চরিত্রের আমূল পরিবর্তনের চেষ্টা করছে। তার আগের অপরাধের পটভূমি কি কেউ কোনোদিন বিচার করেছে? তা নয়, তুমি নিজ পরিচয় গোপন করেছ। একজন জেল ফেরত কয়েদি কখনই চেয়ারম্যান হতে পারে না। তোমার পরিচয় গোপন রাখাই তোমার অপরাধ। নতুন জীবনে মাস্তানরূপী ফরহাদ হোসেন সৎপথে থেকে পরের সাহায্য আর সেবায় বাকি জীবনটা উৎসর্গ করে দিতে চেয়েছিল, কিন্তু পারল না। পুরনো অপরাধ ধাওয়া করে এলো পিছু পিছু। এই দেখো দেখো, আমাদের মাস্তান সম্পর্কে খবরের কাগজে ফলাও করে লেখা হয়েছে। পড়ো তো শুনি। পড়ছি শোনো। কারাগার থেকে কয়েদি উধাও। বহু বিতর্কিত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কয়েদি ফরহাদ হোসেন ওরফে মস্তান গতকাল রাতে কৌশলে কারাগার থেকে পালিয়েছে বলে খবরে প্রকাশ। ফরহাদ, তুমি বৃদ্ধ হয়েছ। জনমভর কয়েদ খেটে আর লুকিয়ে বেড়াচ্ছ। ভালো হয়ে থাকার চেষ্টা করো, কিন্তু নিষ্ঠুর ভাগ্য তোমাকে নিয়ে ছিনিমিনি খেলছে। তোমার মনে তাই কোনো সৎ সংকল্প স্থায়ী হয়ে বসার কোনো সুযোগ পায়নি, পরিবেশ পায়নি। তবু তুমি চেষ্টা করেছ তোমার বিগত জীবনের ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য, কিন্তু তবুও তো কই কেউ তো তোমাকে অন্তর দিয়ে ভালোবাসলো না। কে কে তুমি? কি হয়েছে বাবা? হ্যাঁ, না মা, না কিছু না, তুই ঘুমো। এমনি স্বপ্ন দেখছিলাম একটা। বাবা, তুমি আমার কাছে কি একটা লুকোচ্ছ, সত্য গোপন করছো? ওসব প্রসঙ্গ তুলিস না তাপসী। তুই আমাকে ভালোবাসিস, সারা মন উজাড় করে তুই আমাকে শ্রদ্ধা করিস, এই তো আমার পরম পাওয়া। তুই আছিস, এই তো আমার সব আছে। বাবা, তোর মাই তো এই মায়ের ডোরে আমাকে বেঁধে দিয়ে গেল। ভেবেছিলাম বাকি জীবনটা পালিয়েই বেড়াবো, কিন্তু পারলাম কই। তোর মার কথায় সেদিন রাজি হয়েই তো নতুন করে আবার ঘর বাঁধলাম। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিয়ে যেদিকে দু চোখ যায় চলে যায়, কিন্তু তোর বাঁধন কাটার মতো এমন শক্তি যে আমার নেই মা। ওই পাখির ডাক শোনা যাচ্ছে, সকাল হয়ে এলো, ঘুমোবে না? না, আর ঘুমাবো না। সন্ধে হয়েছে, একা একা ঘরে শুয়ে আছো, বেরোবে না? না রে, আমার শরীরটা ভালো নেই। আলো জ্বালাওনি কেন? আলো, যে পথে আলো জ্বালাই সবই কেমন যেন অন্ধকার হয়ে যায়। তোমার কি হয়েছে বাবা? না না, কিছু না। কিছু না? না আমি বলবো তুমি কি করছিলে? তুমি অন্ধকারের মধ্যে বসে আপন মনে বিড়বিড় করছিলে। এ কি করে সম্ভব? না, আমারই বোধহয়
আমার বোধহয় চোখের ভুল। দুচ্ছাই, আমি কি পাগল হয়ে গেলাম? বলো বাবা, এসব কি বলছিলে, বলো না বাবা। কিছু না মা, ও শুধু মিছিমিছি ভাবনা। আচ্ছা তুমি যাও, যাও তো, যাও আলো জ্বালোগে, পড়তে বসো। বারান্দায় যেন কার পায়ের শব্দ। তাই তো, রাতে কে আবার এলো? বুড়ি জিনা তো। বাতিটা নিভিয়ে দে। চুপ, চুপ করে শুয়ে থাক, টুঁ শব্দটি পর্যন্ত নয়। তাপসী, 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 এই যে তাপসী, আমার সাথে চলে। আহা, কোনো কথা নয়, এক্ষুনি আমার সঙ্গে চলে আয়। আমরা বাড়ি ছেড়ে চলে যাব, কোনো শব্দ করিস নি। বাবা, আমি যার হাঁটতে পারছি না। আমাকে ধর মা। বাবা, আমরা কোথায় যাচ্ছি? ইন্সপেক্টর ইমরান তার দলবল নিয়ে আমাদের পিছু নিয়েছে। যে করেই হোক তার হাত থেকে বাঁচতে হবে। ইন্সপেক্টর ইমরান, সে কে? হ্যাঁ, কেউ না, কেউ না, চল মা, সময় নষ্ট করিস নি, তাড়াতাড়ি চল। ওই তো নদী। খেয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাকে তো যেমন করেই হোক নদীটা পার হতে হবে। তুই আমাকে ধর। ভীষণ শীত নেমেছে। তাপসী, মামনি, মামনি, তোমার ঘুম পেয়েছে? আমার খুব শীত লাগছে বাবা। হ্যাঁ, তাই তো। আমার এই কোটটা নে, গায়ে জড়িয়ে রাখ। একটু আগুন, একটু আগুন দরকার। তাপসী, আমি একটু আসছি মা, তুমি এখানেই থেকো, কোনো ভয় নেই। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। কে? হ্যাঁ, এই যে, আমাকে একটু দয়া করুন ভাই, আমার মেয়েটি শীতে একেবারে জমে গেছে, আমিও বড্ড পরিশ্রান্ত। একটু আগুন, রাতের মতো একটু আশ্রয় দরকার, নইলে মেয়েটি আমার বাঁচবে না। ভাই, আপনি কে আমি জানি না, আমার পরিচয়, আমি সব বৃত্তান্ত আমি আপনাকে বলবো, তারপর যা হয় করবেন, কিন্তু দয়া করে আজকে রাতের মতো আমাকে একটু আশ্রয় দিন। মাস্তান, আপনি? কে কে আমাকে এই নামে ডাকলে? কিন্তু মাস্তান তো এই পৃথিবী থেকে হারিয়ে গেছে। শীতার্ত রাতের এই ক্লান্ত প্রহরে, এই অচেনা জায়গায় পরিত্যক্ত নামে আমাকে কেউ ডাকবে, তো আমি কোনোদিন চিন্তা করিনি। তুমি কে? এটা কার বাড়ি? আমি জাবেদ আলী। জাবেদ আলী? হ্যাঁ মাস্তান, আমি সেই জাবেদ আলী। কি আশ্চর্য, আমাকে চিনতে পারছেন না? মানে আমি সেই জাবেদ, আমাকে গাড়ির চাকাতলা থেকে বাঁচিয়েছিলেন, মনে পড়ে মাস্তান? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি জাবেদ, সব মনে পড়েছে। তুমি কি করো? কিন্তু মাস্তান, আপনি এখানে এলেন কি করে? সব বলছি। আমি বড্ড ক্লান্ত। হ্যাঁ, আমি তোমার এখানে থাকতে চাই ভাই জাবেদ আলী, আমি তোমার সাহায্য ভিক্ষা করছি। আমি আজ বড় বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। একদিন আমি তোমার জীবন রক্ষা করেছিলাম, তার কোনো প্রতিদান হিসেবে নয়। আমি আজ তোমার সাহায্য চাই। মাস্তান, ওরকম করে বলবেন না, আপনি আমাকে আদেশ করুন, বলুন আমাকে কি করতে হবে। জীবন দিয়ে হলেও আমি সে আদেশ পালন করব। আপনার কোনো কাজে আসতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। সত্যি বলছো? হ্যাঁ। তুমি সত্যি বলছো জাবেদ? কিন্তু শুধু আমি নই, আমার সঙ্গে আমার একটি মেয়ে রয়েছে। বলো তুমি আমাদের সাহায্য করবে? সত্যি বলছি, আপনার দয়ার ঋণ কি আমি কোনোদিন শোধ করতে পারবো? আপনি বলুন আমাকে কি করতে হবে। তুমি এখানে কোথায় থাকো? ওই ভাঙা বাড়ির পেছনে ছোট্ট একটা ঘরে। ক কামরা? 3 কামরা। আমার দুটো শর্ত, মানে আমার দুটো অনুরোধ আছে। আমি কেন তোমার এখানে এলাম, কি করে এলাম, তা আমায় জিজ্ঞেস করতে পারবে না, কোনো কৌতূহল দেখাবে না। আর আমার সম্পর্কে তুমি যা জানো কাউকে কোনো দিন তা বলবে না। বলো হয়ে যাবে, প্রতিজ্ঞা করো, আমার এই অনুরোধ তুমি রাখবে? আমি কথা দিলাম মাস্তান। আমি জানি মাস্তান কোনোদিন অন্যায় করতে পারেন না, কোনো ষড়যন্ত্র তার মনে নেই। এখন থেকে আপনি এখানেই থাকবেন। তাহলে চলো ভাই, আমার মেয়েটিকে নিয়ে আসি। ওর জন্য একটু আগুন, একটু বিছানার বড় দরকার, নইলে মারা যাবে। বেশ, চলুন।
বাবা, তুমি বেড়াতে যাবে না? না মা, তুই একাই ঘুরে আয়। আজ কদিন ধরে এই বুকে কেমন যেন একটা ব্যথা ব্যথা করে। আসলে বুড়ো হয়েছি তো, তাই এরকম হবেই। আর কদিনই বা বাঁচবো। তা তুই যা ঘুরে আয়। না বাবা, আমি যাব না। তোমার অসুখ আর আমি বেড়াতে যাব? কখনো না। তার চেয়ে তোমার সঙ্গে বসে বসে গল্প করব, কি বলো জাভেদ কাকা? তা বুড়োদের সঙ্গে গল্প করে কোনো লাভ হবে না মা। তোমার বাবাকে আমি না হয় সঙ্গ দিচ্ছি, তুমি বরং বেরিয়ে এসো। তা না হলে ওধারে আর একজন অপেক্ষা করতে করতে অস্থির হয়ে যাবে। জাভেদ কাকা, তুমি যেন কি অপেক্ষা করছে না করছে তাতে আমার মাথা ব্যথা নেই, আমি চললাম। মাথা ব্যথা আছে মা, মাথা ব্যথা আছে, তোরও আছে আমারও আছে। না, বড় ভালো ছেলে মামুন। তুই না বললেও আমি খোঁজ নিয়ে দেখেছি। কাশিমপুর জমিদার চৌধুরী সাহেবের একমাত্র নাতি, বাপ মা মরার ছেলে তো, তাই চৌধুরী সাহেব বড় ভালোবাসেন নাতিকে। তাছাড়া ছেলেটার একটু অহংকার নেই। ওর হাতে তোকে তুলে দিতে পারলে সত্যি আমি নিশ্চিন্ত। বাবা, তুমি যেন কি, তোমাদের বকবকানি শোনা ধৈর্য আমার নেই, আমি যাচ্ছি। সে ধৈর্য তো থাকবেই না রে মা। আচ্ছা যা মা, তাই যা। নানা ভাই, আমি আমি বিয়ে করব। বিয়ে করবে তা তো সুখের কথা। যদি তোমার মা বেঁচে থাকতো, সবই অদৃষ্টের লীলা। তা যাই হোক, আমরা তাহলে পাত্রী দেখি, কি বলো? হ্যাঁ, না ঠিক তা নয়, মেয়ে আমার ঠিক করা আছে। আমি অনেকদিন থেকেই বলবো ভাবছিলাম। ঠিক বুঝতে পারছি না মামুন, কি বলছো তুমি? মেয়ে আমার ঠিক করা আছে নানা ভাই, তার নাম তাপসী। আপনাদের কারোরই অপছন্দ হবে না। গত ক বছর ধরে এরা এই শহরেই বাস করছে। খুব নিরীহ আর ভদ্র পরিবার। আমি অনেক ভেবে দেখেছি, এই মেয়েকে আমি বিয়ে করতে চাই। মেয়ের বাবা কি করে, বংশ পরিবার এসব খবর নিয়েছো নাকি এমনি? মামুন, তুমি কার নাতি? তুমি কার সম্পত্তির উত্তরাধিকারী? তার বংশ পরিচয় কি তা তুমি জানো? জানি নানা ভাই। তাই যদি তুমি জানো, তবে এই বিয়ের কথা তুমি কি করে বললে? আমি স্পষ্ট বলে দিচ্ছি মামুন, এ বিয়ে হবে না, এ বিয়ে হতে পারে না। আর হ্যাঁ, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার মুখে চুনকালি দিয়ে তুমি যদি এখানে বিয়ে করো, তাহলে আমি তোমাকে ত্যাগ করতে বাধ্য হব। আমি বিস্মিত হয়েছি মামুন, শেষে তুমিও আমার ইজ্জত, আমার পারিবারিক আভিজাত্যে কলঙ্ক লেপন করতে উদ্যত হয়েছ। কোথায় যাচ্ছ? আপনার দয়ার জন্য আমি কৃতজ্ঞ নানা ভাই। আভিজাত্যের অহংকার আজ আপনি আমাকে অপমান করলেন। আমার বাবাকেও আপনি এই আভিজাত্যের দম্ভে 5 বছর আগে অপমান করেছিলেন। আপনার আচরণ আমার চিরদিন মনে থাকবে। আজ থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আশীর্বাদ করুন নানা ভাই। দাঁড়াও, যেও না মামুন, দাঁড়াও। কে কোথায় আছো? মামুন, মামুন আমাকে ছেড়ে চলে গেছে, বলে গেছে আর ফিরে আসবে না। মামুন, ফিরে আয় মামুন, মামুন। মামুন ভাই, কি খবর হাবিব? খবর পেলাম কাশিমপুরের জমিদার হেমায়েতপুর ও হবিগঞ্জের জমিদারের সঙ্গে যোগ দিয়েছে। বড় দুঃসংবাদ। ওদের মিলিত শক্তির সঙ্গে আমরা পেরে উঠবো না, কিন্তু তবু আমরা আত্মসমর্পণ করতে পারবো না। ঠিক বলেছেন মামুন ভাই, আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই, শোষণের বিরুদ্ধে লড়াই। হ্যাঁ, আমরা চাই প্রত্যেক মানুষের সমান অধিকার। আভিজাত্যের দম্ভে কেউ অন্যকে ছোট করে রাখতে পারবে না। এসো ভাই সব, আমরা জমিদারের মিলিত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই। জয় আমাদের সুনিশ্চিত। মামুন ভাই, এক বৃদ্ধ আপনার সাথে দেখা করতে চান। নিয়ে এসো। খালুজান, আপনি? এই অসময়ে আপনাকে দেখবো আশা করিনি। কি ব্যাপার? আমি তোমাদের সংগ্রামে যোগ দিতে চাই। কিন্তু আপনি বৃদ্ধ হয়েছেন, আপনি আমাদের কি সাহায্য করতে পারবেন? অনেক সাহায্য করতে পারি। তোমরা যখন রণক্লান্ত হয়ে পড়বে, তখন আমি তোমাদের উৎসাহিত করব। তোমাদের অস্ত্রের ঘাটতি পড়লে নতুন করে যোগান দেবো, আহত হলে সেবা করব। কিন্তু আপনার কিছু হলে তাপসের কি হবে? কেন? তুমি তো আছো, তুমি কি আমার তাপসীকে গ্রহণ করবে না? খালুজান, আপনি তো জানেন আমার জীবনের সম্পূর্ণ টাইপ তাপসী।
তাপসীর জন্য ঘর ছেড়েছি, পথে নেমেছি। আপনি বলছেন? না 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 না, আমি ঠিক তা বলিনি। আমি জানি তুমি বড় ভালো ছেলে, তাই তাপসীকে নিয়ে আমি তোমায় বিশ্বাস করতে পারি। তুমি কখনোই আমার মামুনিকে কষ্ট দেবে না, আমি জানি। মামুন ভাই দেখুন, একটি মির্জাফর ধরে এনেছি। কি ইন্সপেক্টর ইমরান? তাহলে তুমি জানতে পেরেছ আমি এখানে। তুমি কে? ইন্সপেক্টর ইমরান। আমাদের ক্যাম্পে তোমার কি প্রয়োজন? আমি এক পলাতক আসামির খোঁজে এসেছি। মিথ্যে কথা। তুমি এসেছো আমাদের অবস্থান সম্বন্ধে জানতে। তুমি জমিদারের স্পাই, তোমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। ইন্সপেক্টর ইমরান মৃত্যুকে ভয় করে না। কর্তব্যরত অবস্থায় যদি আমার মৃত্যু হয়, সে মৃত্যুকে আমি ভয় পাই না। জমিদারের কিংবা তোমাদের কারো ব্যাপারে আমার কোনো উৎসাহ নেই। শুধু আইন অমান্যকারীকে আমি ধরতে চাই। আইনকে ফাঁকি দিয়ে কেউ বেরিয়ে বেড়াবে তা আমি হতে দেব না। চুপ করো। তোমার প্রলাপ শোনার মতো সময় আমাদের নেই। কোনো পলাতক আসামি আমাদের কাছে নেই। তুমি মিথ্যে কথা বলছো। জমিদারের পক্ষে গুপ্তচর বৃত্তি করার অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। মামুন, হাবিব, তোমাদের কাছে আমার একটা আবেদন আছে। বলুন। আমি বুড়ো হয়েছি, আমি লড়াইয়ে তোমাদের সঙ্গে যোগ দিতে পারি না, কিন্তু 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 আমাকে তোমরা এই সুযোগটা দাও। সেই গুপ্তচরকে তোমরা যে শাস্তি দিয়েছ তা আমি নিজের হাতে দিতে চাই। আমি নিজের হাতে ওকে এই শাস্তি দিতে চাই। বলো। বেশ, তবে তাই হোক। গুপ্তচর বৃত্তির চরম শাস্তি আপনার হাত দিয়ে প্রদান করা হোক। চলো আমার সঙ্গে। আমাকে চিনতে পেরেছো ইন্সপেক্টর? চিনতে পারবো না কেন? তুমি সেই দাগি আসামি ফরহাদ হোসেন। তো চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? সুযোগ পেয়েছো, হাতে পিস্তল রয়েছে, প্রতিশোধ নেবে না? বাহ, এই তো আর একটি অস্ত্র বের করেছো, ছুরি। ভালো, ছুরির ঘায়ে ঘায়ে আমাকে খতম করে দাও, নাকি টুকরো টুকরো করে কাটবে? একই করছো? আমার আমার কোমরে বাঁধন কেটে দিচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দিলাম ইন্সপেক্টর। তুমি মুক্ত। বিদ্রোহীরা কোনো কিছু জানার আগেই এখান থেকে তুমি চলে যাও। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা তোমার জন্য মঙ্গলজনক নয়। যা করবার তুমি পরে করো, এখন তুমি এখান থেকে পালাও। আমি আকাশের দিকে উঁচিয়ে পিস্তল থেকে গুলি ছুড়বো, ওরা ভাববে আমি তোমাকে মেরেছি। যাও। খালুজান জলদি আসুন, মামুন আহত। কি বলে? মামুন আহত? কোথায়? রাস্তায় পড়ে আছে, জ্ঞান নেই। জমিদারদের গুন্ডার ওদিকে ছেয়ে গেছে। আমরা সবাই পালিয়ে বেড়াচ্ছি। পালিয়ে বেড়াচ্ছ না? ঠিক আছে ঠিক আছে, তুমিও পালা হবে। আমি আমি একাই মামুনকে দেখছি। জমিদার লোকেরা ভীষণ ধরপাকড় করছে। সে অবস্থা মামুনকে কি করে তুলে আনি? কিন্তু মামুনকে তো বাঁচাতেই হবে। মামুনকে বাঁচাতে না পারলে তাপসী কোনোদিন আমাকে ক্ষমা করবে না। এই তো কেউ নেই, সব দিকে ছুটছে। এই 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 সুযোগ। মামুন, মামুন, যাক, শুকর শুকর আল্লাহ বেঁচে আছে। ঠিক আছে, কাঁধেই তুলে নেই। কিন্তু যাবো কোথায়? হ্যাঁ, মনে পড়েছে, ওর নানার বাসায়। এখন একমাত্র নিরাপদ জায়গা হচ্ছে ওর নানার বাসা। কিন্তু যাওয়া যায় কোন দিক দিয়ে? ওদিককার রাস্তা বন্ধ, পেছন দিকে জমিদারের লোক। কোন দিকে যাব? ধরা পড়লে মৃত্যু। কোনো রকমে যদি নদীর দিকে যেতে পারতাম, কিন্তু কিভাবে? হ্যাঁ, মাটির নিচে নর্দমা দিয়ে, ঠিক ঠিক নর্দমা দিয়ে যাব। অন্ধকারে কেউ দেখবে না। এই তো নর্দমা। নেমে পড়ি। ইস, এত ময়লা, এত পানি, তবু যেতে হবে। ওই তো নদী। আর ভয় নেই। এবারে মামুনকে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি জোগাড় করতে হয়। ফরহাদ হোসেন। কে?
ইন্সপেক্টর ইমরান। তাহলে তুমি আগেই জানতে? হ্যাঁ, তোমাকে নর্দমায় নামতে দেখেছিলাম। নদীর ধারে আসবে জেনে এখানে দাঁড়িয়ে আছি। তুমি তুমি কি চাও? আপাতত তোমায় জেল ভেঙে পালাবার অপরাধে গ্রেফতার করতে চাই। শাস্তি তোমাকে পেতেই হবে ফরহাদ। আইনকে ফাঁকি দিতে তুমি পারবে না। আইনকে আমি ফাঁকি দিইনি। শাস্তি শাস্তি আমি প্রচুর পেয়েছি। এক টুকরা রুটি চুরি করবার জন্য 19 বছর, আর কি চাও, 19 বছর জেল কেটেছি। তারপরও আমি বাঁচতে চেয়েছিলাম। লোকে আদর করে মস্তান বলতো, ভালো কাজ করবার জন্য লোকে আশীর্বাদ করত। কিন্তু তুমি তুমি ছায়ার মতো আমার পেছনে লেগে রইলে। সুস্থভাবে বাঁচতে দিতে তুমি আমাকে চাও না। নিজের নাম গোপন করা আইনের চোখে অপরাধ। আমি আমি আইনের ভৃত্য। আমি জানি আমি জানি তুমি আইনের ভৃত্য। তোমার কাছ থেকে আমি রেহাই পাবো না। কিন্তু ইমরান তোমার সঙ্গে এখন আমি যেতে পারবো না। কখন তুমি যেতে পারবে? এই ছেলেটিকে দেখছো, এ আহত, একে নানার কাছে পৌঁছে তারপর আমি তোমার সঙ্গে যেতে পারবো। বেশ, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। ইন্সপেক্টর ইমরান, বলো। মামুনকে বাড়ি রেখে আসার সময় চেয়েছিলাম, তুমি আমাকে সেই সময় দিয়েছ। আমি কৃতজ্ঞ। এবারে আমার মামুনির সঙ্গে একবার শেষ দেখা করে নিতে চাই। তুমি 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 জানো না ইন্সপেক্টর, তাপসী আমায় কত ভালোবাসে। বলো ইন্সপেক্টর, বলো, তুমি তুমি আরেকবার আমাকে বাড়ি যেতে দেবে? ঠিক আছে, ধন্যবাদ। আমি তোমার জন্য নদীর পুলের ওপর অপেক্ষা করব। তুমি তোমার মেয়ের সঙ্গে দেখা করে চলে আসবে। যাও। আমি এখন কি করব? আইনত যেটা কর্তব্য বলে মনে করি তা না মানবতা। ফরহাদ আজ আমাকে নতুন জীবন দান করেছে। আমার বিবেককে জাগিয়েছে। এতদিন আমি অন্ধ ছিলাম। মানবতা বলতে কি আমি জানতাম না। আইন, শুধু আইনকেই শ্রদ্ধা করেছি, মানবতাকে নয়। আজ প্রথম বুঝতে পারলাম ফরহাদ নিষ্পাপ। কিন্তু আইনের চোখে সে অপরাধী। তাকে ধরা আমার কর্তব্য। আমাকে ধরতেই হবে। আমি যে আইনের রক্ষক। কিন্তু না, কি অপরাধে ধরব? ফরহাদ কি করেছে? রুটি চুরি করেছে। কিন্তু চুরি করতে তো সে চায়নি, বাধ্য হয়েছে। একই হচ্ছে ইন্সপেক্টর ইমরান, তোমার একই মতিভ্রম। জীবনে যে কাজ তুমি কখনো করনি তাই আজ তুমি করছো। ফরহাদ অপরাধী, দাগী আসামি। তাকে ধরার জন্য তুমি দীর্ঘদিন থেকে চেষ্টা করছো। তাকে বাগে পেয়ে তুমি ছেড়ে দিচ্ছ। এখনো সময় আছে, তাকে গ্রেফতার করো। না না না, সে নিষ্পাপ। আমি ভুল করেছিলাম। কিন্তু না, আমি ভুল করিনি, আইন ভুল করেছে। মিথ্যা শাস্তি দিয়েছে ফরহাদকে। ফরহাদের কোনো দোষ নেই। কিন্তু আইনের দোষ হবে কি করে? হে কি বলছি আমি? না না, আইনকে আমি অসম্মান করছি। না, তা হতে পারে না। কিন্তু কি হতে পারে? ফরহাদকে ধরব না, আইনকে অসম্মান করব না, তাহলে কি করব? এই আমার একমাত্র পথ। আমি ফরহাদের কাছে অপরাধী।
মামুন, তুমি নাকি ওষুধ খাচ্ছ না? আরে ওষুধ না খেলে শরীর সারবে কেন? আপনার সাথে একটা কথা ছিল। কি কথা? আমি বিয়ে করব বলে স্থির করেছি। এই কথা? আমি তো চমকে গিয়েছিলাম। বেশ তো, আমি রাজি আছি। ওর জন্য তো চিন্তা কিসের? রাজি আছেন? বললাম তো চিন্তা নেই। তোমার সেই তাপসীর সাথেই বিয়ে হবে, আমি রাজি আছি। না না, সত্যি বলছেন? আরে আমার পাগলা ভাই, সত্যি বলছি। তাপসী রোজই তোর খবর নেয়। একজন বুড়ো ভদ্রলোক রোজই আসেন খবর নিতে। তুই আমাকে ভুল বুঝিস না মামুন, ভুল বুঝিস না। ও না না ভাই, আমি একদিন যে যাতনায় ছিলাম ভাই, আজ আমার বুকের ভার অনেকটা কমলো। বহুদিন পর আজ আবার তুই আমাকে আগের মতো নানা ভাই বলে ডাকলি। বুকটা জুড়িয়ে গেল রে। আরে আসুন আসুন, ভেতরে আসুন। ও বসুন, আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। কি হে মামুন, দেখেছ আমার কথার নড়চড় নেই? বলেছিলাম, এখন দেখো এনে হাজির করেছি। ও প্রস্তাবটি আমি দিচ্ছি। জানাব, জি, আপনার মেয়েকে আমার নাত বউ করার ইচ্ছা করেছি, তাতে আপনার সম্মতি চাচ্ছি। কি যে বলেন, সে তো আমার তাপসীর সৌভাগ্য। এ বিয়েতে তাহলে আপনার অমত নেই? বিলক্ষণ, এটা কোনো কথা হলো? তো আমারও সৌভাগ্য। আচ্ছা, আমি 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 বড় খুশি হলাম। আমিও খুব খুশি হলাম। খোঁজ নিয়েছি, আর এবার সচক্ষে দেখলাম এমনি মেয়েই এ বাড়িতে আমার নাত বউ হয়ে আসার যোগ্য। শোনো মামুন, তবে তোমার কিছু অসুবিধে হতে পারে। আমার যা কিছু রয়েছে তার অর্ধেকেরও বেশি হলো সংসার খরচের জন্যে। তবে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন কোনো অসুবিধে হবে না। তুমি শোনো তাপসী, চৌধুরীদের বউ হলেও তোমাকে খুব কষ্টে সৃষ্টে চলতে হবে। মানে আমি একটা কথা বলছিলাম যে কষ্ট হয়তো হবে না। মানে রাবেয়া বেগমের নামে 2 লাখ টাকা ব্যাংকে জমা আছে। রাবেয়া বেগমের নামে 2 লাখ টাকা জমা আছে, কিন্তু তার সাথে আমাদের কি সম্পর্ক? তাপসীর ভালো নাম রাবেয়া বেগম। 2 লাখ টাকা মানে জমা আছে? হ্যাঁ, তাপসীর নামে টাকাটা জমা আছে। 2 লাখের চেয়ে 1,000 টাকা বেশিও হতে পারে। যখন ব্যবসা করতাম সে সময় জমা টাকাটা ওর নামেই রেখেছি। এই যে আমি কাগজপত্র সব সঙ্গে নিয়ে এসেছি, এই দেখুন দেখুন। রাজকন্যার সাথে অর্ধেক রাজত্ব। নাতি আমার ডুবে ডুবে অনেক পানি খেয়েছে দেখছি। হ্যাঁ, তা একটা তারিখ ঠিক করে ফেলুন জানাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা, তুমি সুখী হয়েছো? হ্যাঁ মামনি, আমি আমি খুব সুখী হয়েছি। কিন্তু একথা বলছো কেন মা? তবে তুমি চুপচাপ বসে কি ভাবছো? হাসছো না কেন? ও এই কথা, পাগলি মেয়ে। আয় আয় আয়, তারপরে আমার কাছে একটু বস। তোকে তোকে আমি একটু দেখি, তোকে একটু একটু ভালো করে দেখি। বাবা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসসালামু আলাইকুম, ভিতরে আসুন। মামুন উঠেছে? এক্ষুনি খবর দিচ্ছে, আপনি উপরে এসে বসুন। না, আমি নিচেই বসছি। তুমি কেবল মামুনকে একটু খবরটা দাও। তবে শোনো, আমার নাম বলো না, শুধু বলবে এক ভদ্রলোক দেখা করতে এসছেন, তার কিছু গোপন কথা রয়েছে। বাবা আপনি? আমি ভাবছিলাম অন্য কেউ। এখানে বসে কেন? ওপরে চলুন, দেখবেন আপনার মেয়ে গান গাইছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি।
আমি এখানেই বসবো, কিছু কথা রয়েছে। আপনার শরীর কেমন? কাল রাতে আমরা সবাই আপনার কথা বলা বলি করছিলাম। আমার কিছু হয়নি মামুন, আমি আমি সবাইকে মিথ্যা কথা বলেছি মামুন। মামুন, আমি একজন দাগী আসামি। আমি ঠিক বুঝতে পারছি। আমি জীবনে অনেকবার জেল খেটেছি। আপনি এসব কি বলছেন? ঠিক বলছি মামুন চৌধুরী। আমি 19 বছর জেল কেটেছি ডাকাতির অভিযোগে। তারপর ছাড়া পেয়ে আবার ডাকাতির জন্য অভিযুক্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছি। আজ আমি পলাতক। আর একটা কথা, আমি তাপসীর বাবা নই। আপনি তাপসীর বাবা নন? না, আমি তাপসীর বাবা নই। আমি একজন সামান্য দরিদ্র কৃষক ছিলাম, চাষ করে জীবন ধারণ করতাম। আমার ভগ্নিপতি মারা যাবার পর আমার বিধবা বোন ও ছোট ছোট 7টি ভাগ্নির ভরণ পোষণের ভার আমার উপর পড়ে। দেশে তখন আকাল। একটা রুটি চুরি করবার জন্য জেল হলো 19 বছর। আমার নাম মাস্তান নয়, আমার নাম ফরহাদ হোসেন। কিন্তু এসব কথা যে সত্যি তার প্রমাণ? আরে আমি তো বলছি এ কথা মিথ্যে নয়। তাপসী আমার মামনি, আমার নয়নের মনি, কিন্তু আমি তাপসীর কে? তার জীবনে আমি একজন পথচারী, বই তো কেউ নই। 10 বছর আগেও তাপসীকে আমি চিনতাম না। আর আজ তাপসী আমার জীবনেরই আরেকটি অংশ, কিন্তু দুজনের পথ ভিন্ন। তার অভিভাবক বদল হয়েছে। এ বদলে তাপসীর ভালোই হয়েছে, তাপসী খুশি হয়েছে। হ্যাঁ, ওই যে 2 লাখ টাকা আমার ছিল, ও টাকাটা অবৈধ নয়। ও টাকাটা আমি সৎ উপায়ে উপার্জন করেছি। এবার আমার কাজ শেষ হয়েছে, বাকি ছিল তোমার কাছে আমার নিজের পরিচয়টা দেয়া। তাও আজ দিলাম মামুন চৌধুরী। কিন্তু আপনি এসব কথা বলছেন কেন? কেউ তো আপনাকে বাধ্য করেনি। আপনি তো চেপেও রাখতে পারতেন। কেন বললেন? কি উদ্দেশ্যে বললেন? বলেছি সম্মানবোধ আর আত্মবোধ থেকে। মামুন চৌধুরী, আমি বড় দুঃখী, অভাগা। আমার জীবনের সর্ব অবয়বে দুঃখ তার নাম লিখে রেখেছে। দুর্ভাগ্য একটা রজ্জুর মতো আমার বুকটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এই দুর্ভাগ্য আমাকে আকর্ষণ করছে, নিষ্পেষণ করছে। দুর্ভাগ্যের এই রজ্জুকে আমি ছেড়ে ফেলতে চেয়েছি, পারিনি। খুলে ফেলতে চেয়েছি, পারিনি। দুর্বার স্রোতে আমি শুধু পাখি খেয়েছি, কুলের কিনারা আমি পাইনি। আমি তোমাকে সব কথা না বলে থাকতে পারলাম না। বাঁচার জন্য একবার আমি রুটি চুরি করেছিলাম, কিন্তু আজ আর বাঁচবার জন্য নিজের পরিচয়টা চুরি করব না। আমার দাদুর অনেক বন্ধু রয়েছেন, আপনার সাজা মওকুফের জন্য আমি চেষ্টা করব। না, তার প্রয়োজন হবে না। লোকের কাছে ফরহাদ হোসেন আজ মৃত, এমনকি আইন কর্তৃপক্ষের কাছেও। বেচারি তাপসী এই খবর শুনে। না, তুমি তাপসীকে কিছু বলো না। ওকে যা বলবার আমি নিজেই বলবো। আচ্ছা, আমি কি তাপসীর সাথে দেখাও করতে পারবো না? মানে তুমি কি মনে করো যে ওর সাথে আমার সম্পর্ক থাকলে কোনো অমঙ্গল হবে? আসা যাওয়া দেখাশোনা যত কম হয় ততই ভালো। প্রতিদিন বিকেলে এসে আপনি তাপসীর সাথে দেখা করে যাবেন, নিচের ঘরে, ওপরে যাবেন না। সেই ব্যবস্থাই হবে। আমি বাইরে যাচ্ছি, তাপসী আসছে। কি ব্যাপার, তুমি নিচে কেন? ওপরে এলেই তো পারতে। তুমি তো জানো আমি একটু অদ্ভুত ধরনের লোক। তুমি কি বলছো বাবা? তাপসী আমাকে আর বাবা বলো না। এসব তুমি কি বলছো? তোমার কি হয়েছে বাবা? আমাকে বাবা বলো না। যদি ইচ্ছা করে আমাকে ফরহাদ হোসেন বলে ডেকো। তোমার আর বাবার প্রয়োজন নেই। তুমি এখন স্বামী পেয়েছো। আমি সুখী হই, তুমি তা চাও না? ওরে পাগল, তোর সুখই তো আমার সবচেয়ে বড় সুখ। তুই সুখী হতে চেয়েছিলি, অভাগী জীবনে তুই কত কষ্ট পেয়েছিস। এবার তুই সুখী হয়েছিস। তাপসী, আমার কাজের ফালাও সাঙ্গ হয়েছে, আমি আসি। ওই যে ওরা বোধহয় বোধহয় তোর জন্য অপেক্ষা করছে।
তোমার কি হয়েছে বাবা? কেন আমায় খবর দাওনি? আমাকে তুমি এতদিন ভুলে থাকতে পারলে বাবা? তোমার মামুনিকে না দেখে থাকতে পারলে? কি হয়েছে তোমার? কবে থেকে ভুগছো বাবা? তাপসী আমার মামুনির তুমি তাহলে আমাকে ক্ষমা করেছো? বাবা কি বলছো বাবা? মামুন, তুমিও আমাকে ক্ষমা করেছো মামুন? চুপ করে শোতো বাবা, তোমার শরীর বড় দুর্বল, তোমার জ্বর। শুনছো তাপসী, শুনছো বাবা কি বলছেন? তিনি আমার কাছে ক্ষমা ভিক্ষে করছেন, অথচ তোমরা কেউ জানো না তিনি আমার জন্য কি করেছেন। তিনি আমার জীবন রক্ষা করেছেন, তোমাকে আমার হাতে তুলে দিয়েছেন। তিনি নিজেকে বিলিয়ে দিয়ে একান্ত দূরে সরে যাচ্ছেন। আমার মতো অকৃতজ্ঞকে তিনি উল্টো ধন্যবাদ জানাবেন। আপনি কেন কেন আমাকে এসব কথা আগে জানাননি? যতটুকু প্রয়োজন মনে করেছি ততটুকুই জানিয়েছিলাম। আমার কাজ সারা হয়েছে, এবার আমার সরে যাবার পালা। আমাদের ছেড়ে তোমাকে কোথাও যেতে দিচ্ছি না বাবা, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি আজই। বাবা আজই আমি আর এই বাড়িতে থাকবো না, তোমাদের বাড়িতে যাব না মামুন। হ্যাঁ মামুন, আমি অন্য কোথাও চলে যাচ্ছি, একা, একেবারে একা, যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসে না। আমি সেখানে এসব কি বলছেন বাবা? হ্যাঁ, সেই তো স্বাভাবিক, মৃত্যুই তো স্বাভাবিক। কেঁদো না মামুনি। মামুন, তুমি শান্ত হও। আমাকে মরতে বারণ করছো? অবশ্যম্ভাবী কি কেউ কোনো দিন রোধ করতে পারে? মনে হচ্ছিল পরপারের দিকে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এমন সময় তোমরা এলে, মনে হলো যেন খানিক বিরতি পেয়েছি। তাপসী, আমি মরে গেলে কাঁদবে তুমি, কাঁদবে, কিন্তু আমার জন্য কোনো দুঃখ করো না মা। মামুন, একটা কথা বিশ্বাস করো, তোমাদের বিয়েতে আমি যে যৌতুক দিয়েছি তার সবটাই আমার সৎ পথে উপার্জিত। আরেকটা কথা, আমার কবরের উপরে পাথরের বুকে আমার নাম লিখে রেখো না, শুধু পাথর দিয়ে কোন রকমের জায়গাটাকে একটু চিহ্নিত করে রেখো, কারণ আমি পাথরের বুকে নয়, তোমাদের বুকের ভেতরে আমি চিরদিন বেঁচে থাকতে চাই। তাপসী, আর একটা কথা তোমাকে বলা হয়নি, তোমার মার নাম ফাতিমা। সে আমার কারখানায় এক বিধবা শ্রমিক ছিল। যখনই তার নাম মনে করবে তার জন্য দোয়া করো, সে বড় দুঃখী ছিল। কাঁদে না মা, কাঁদে না। আমি তো অচেনা পৃথিবীর পথে যাচ্ছি, কিন্তু আমি তো তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি না। তোমাদের আমি সব সময় দেখতে পাবো, তোমরাও আমাকে ইচ্ছে করলে তোমাদের অন্তরের মধ্যে দেখতে পাবে। কিন্তু এখন আমাকে যেতে হবে, একলা যেতে হবে, সঙ্গে কাউকে নেব না, কাউকে না, তোমাদের না। ওই রূপোর বাতিদান দুটো একটু জ্বালিয়ে দে তোমা। শান্তি। দেখ বাইরের গাছটা কেমন নড়ছে, আমায় ডাকছে। ওখানে আমায় কবর দিস, ঘাসের মধ্যে, গাছের নিচে। মামুন, তাপসী। ভিক্টর হুগোর লে মিজারেবলস কাহিনীর ছায়া অবলম্বনে রচিত নিয়তি নাটকের অভিনয় শুনলেন। রচনা আজমল হোসেন খাদেম,
অংশগ্রহণে বিশপ আরিফুল হক, জাভেদ আলী, ফরিদ উদ্দিন আহমদ, মামুন, সৈয়দ আহসান আলী, তাপসী ছোট আলিমুন্নেসা, তাপসী বড় মালা চৌধুরী, নানা ভাই, ইনাম আহমেদ। অন্যান্য চরিত্রে এম এ সামাদ, মতিউর রহমান, আনোয়ার হোসেন, শহীদুল ইসলাম, রশিদুর রহমান প্রধান, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রঞ্জু আহমেদ, আলমগীর মাসুদ, অমল দে, মুসলিম উদ্দিন ভূঁইয়া, মাধুরী চট্টোপাধ্যায়, খাদিজা জামান, কাজী আলমগীর, নীলা করিম, পলা করিম ও সীমা। কণ্ঠসঙ্গীতে মাজেদা শফিউল্লাহ ও জাহেদুর রহিম। ইন্সপেক্টর ইমরান এবং ফরহাদের চরিত্রে রূপদান করেছেন যথাক্রমে তোবারুক আহমেদ ও গোলাম মোস্তফা। শব্দগ্রহণে লুৎফুল হক ও মাহমুদ জাহাঙ্গীর। শব্দ সংযোজনা প্রমীলা হালদার। সার্বিক পরিকল্পনা ও সম্পাদনায় শামসুল আলম ও তাহের সুলতান ও প্রযোজনা কাজী রফিক।